সুধী মণ্ডলী, নিউ ইয়র্ক বইমেলার 29তম অধিবেশনে আমরা এবার বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধার প্রতি নিবেদন করেছি। আজকের আমাদের এই 10 দিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপরে অনেক প্রোগ্রাম থাকবে, আলোচনা সভা, কবিতা, গান ইত্যাদি। আজকের এই প্রথম দিনে প্রধান আকর্ষণ হলো আলোচনা সভা বঙ্গবন্ধু স্মৃতি ও চেতনায়। এখানে অংশগ্রহণ করবেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী, বর্তমানে জাতীয় সংসদের নেতা, প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদ এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর শতবর্ষ পালনের কমিটির, উদযাপন কমিটির আহ্বায়ক। তো আমরা এবং আমাদের সাথে একটু পরে যোগ দিবেন বিখ্যাত লেখক গাফফার চৌধুরী। তো আমি তোফায়েল ভাইকে বক্তব্য দেওয়ার আহ্বানে আমি একটু আমার স্মৃতি ওনার সাথে একটু বর্ণনা করব। আমার সৌভাগ্য হয়েছিল তোফায়েল আহমেদের সাথে 11 দফা আন্দোলনে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে কাজ করার। সেই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে 11 দফার আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করেছিলাম। আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছিল, আইয়ুব খানের পতন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। এই সমস্ত আন্দোলনে যারা তোফায়েল আহমেদ নেতৃত্ব দিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছিল একজন ছাত্রলীগের কর্মী হিসাবে অংশগ্রহণ করার জন্য। তারপরে আপনারা জানেন তিনি বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী ছিলেন, সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন। আমি এখন আহ্বান করব আমাদের সবার শ্রদ্ধেয় নেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর উপরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য। তোফায়েল ভাই। আজকের অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর নূর নবী, এখানে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, জাতীয় অধ্যাপক, যিনি বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। আমার মনে আছে বঙ্গবন্ধু কখনো কখনো স্যারের বাসায় মিটিংও করেছেন অন্যান্যদেরকে সাথে নিয়ে। আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। যে জাতীয় অধ্যাপক শ্রদ্ধেয় রফিকুল ইসলাম এবং অন্যান্য আলোচক বৃন্দ কিছুক্ষণের মধ্যে তো গফফার ভাই চলে আসবেন। 29তম বইমেলা জাতির জন্য বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। আমি প্রথমেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যার জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিবারে আবদ্ধ থাকতাম। তিনি ছিলেন ইতিহাসের একজন মহামানব। তিনি ছিলেন দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু। আমার পরম সৌভাগ্য, আমি খুব সৌভাগ্যবান মানুষ, এই জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করার দুর্লভ সৌভাগ্যের অধিকারী আমি একজন মানুষ। এখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি আলাপ করা। আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি 1969-এ আমরা 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু করেছিলাম, যে আন্দোলনের মধ্যে আসাদুজ্জামান, 24শে জানুয়ারি মতিউর মকবুল, রুস্তম আলমগীর, 9ই জানুয়ারি শপথ দিবস, যেখানে আমি স্লোগান তুলেছিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। যে আন্দোলনের মধ্য দিয়ে 1969-এর 22শে ফেব্রুয়ারি রাষ্ট্র বনাম শেখ মুজিব অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলার নামে বঙ্গবন্ধুকে যে আইয়ুব খান ফাঁসি কাস্টে ঝুলাতে চেয়েছিল, সেই মামলা থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। এবং 23শে ফেব্রুয়ারি আমার জীবনের শ্রেষ্ঠ দিন, যেদিন 10 লক্ষাধিক লোকের সামনে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে প্রিয় নেতাকে আমরা বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলাম। এই কথা বলেছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। তিনি বঙ্গবন্ধু হলেন, তারপরে 70 নির্বাচনে বিজয়ী হলেন, তারপরে 1969-এর 25শে মার্চ গণহত্যা শুরু হওয়ার সাথে সাথে 26-এর প্রথম প্রহরের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিলেন, স্বাধীনতা ঘোষণা করলেন। এবং আমরা 9 মাস
বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্যে দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে তিনি সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন, সমস্ত বাঙালি জাতিকে এক মোহনায় দাঁড় করিয়েছিলেন, সেই বিশ্ববিখ্যাত ভাষণের মধ্যে দিয়ে, যেই ভাষণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। আমরা যুদ্ধ করে 16ই ডিসেম্বর আমরা হানাদার মুক্ত হই এবং 10ই জানুয়ারি বঙ্গবন্ধু তার স্বপ্নের স্বাধীন বাংলায় ফিরে এসেছিলেন। স্বাধীনতার পূর্ণতা আমরা লাভ করলাম। 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হয়ে যাত্রা শুরু করলেন। 3 বছর 7 মাস তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারপরে ঘাতকের নির্মল বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ, বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করা হলো। 2 কন্যা বিদেশে ছিলেন বলে তারা বেঁচে গেছেন। আজকে সেই বঙ্গবন্ধুর স্মৃতি আলোচনা করতে গিয়ে আমার চিঠির পাতা ভেসে উঠে বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় সফর। 6ই ফেব্রুয়ারি তিনি কলকাতা গিয়ে 20 লক্ষাধিক লোকের সামনে বক্তৃতা দিয়ে বলেছিলেন, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আসে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। 20 লক্ষাধিক লোকের সামনে মিটিং হলো। তারপরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তিনি দাওয়াত দিলেন 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশে আসার জন্য। কিন্তু আসার আগে ভারতের সেনাবাহিনী যেন প্রত্যাহার করা হয় এবং 12ই মার্চ বিদায়ী কুচকাওয়াজের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহারিত হলো এবং 17ই মার্চ শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে এসেছিলেন। তারপরে আমরা গেলাম সোভিয়েত ইউনিয়ন। 1 মার্চ একজন মহান নেতাকে ক্রেমলিনে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন 4 জন বিখ্যাত নেতা অভ্যর্থনা জানিয়েছিলেন। সেক্রেটারি জেনারেল লিওনিড ব্রেজনেভ, প্রেসিডেন্ট পটগর্নি, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোসেগিন প্রধানমন্ত্রী কোসিগিন এবং পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রুমিকো, এই 4 জন নেতা বঙ্গবন্ধুকে ক্রেমলিনে অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপরে বঙ্গবন্ধু গেলেন যুগোস্লাভিয়া, মার্শাল টিটো এবং প্রধানমন্ত্রী জামাল বিয়েদিজ বিমানবন্দর অভ্যর্থনা জানিয়ে বঙ্গবন্ধুকে আলিঙ্গন করেছিলেন মার্শাল টিটো। মার্শাল টিটো বাংলাদেশে এসেছিলেন। মার্শাল টিটো ছিলেন বঙ্গবন্ধুর অকৃত্রিম বন্ধু। তারপরে সেখান থেকে আমরা গেলাম কানাডার অটোয়া কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে। পিয়ারে ট্রুডো ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছিলেন, যেখানে বঙ্গবন্ধুর একটি বক্তৃতা ঐতিহাসিক। তিনি বলেছিলেন, when elephant plays it is the grass which suffers। তিনি এই বক্তৃতা খুব আলোড়িত হয়েছিল। বিশ্বের অনেক বড় বড় নেতা, সেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হুইটলাম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টিঙ্কু আব্দুর রাজ্জাক, তারপরে শ্রীমতী ইন্দিরা গান্ধী, এডওয়ার্ড হিট, তারপরে তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার, তারপরে আমাদের কেনিয়ার জাতির পিতা জমো কেনিয়াত্তা সহ বিশ্বের শ্রীমাবা বন্দনায়ক, বিশ্বের বড় বড় নেতা এসেছিলেন। কিন্তু সেই সম্মেলনে বঙ্গবন্ধুই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তারপরে জোট নিরপেক্ষ সম্মেলন হলো 6ই সেপ্টেম্বর 73। বঙ্গবন্ধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, বিশ্বের দুভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিত জনগণের পক্ষে। তারপরে আমরা গেলাম জাপান। সেখানে জাপানের প্রধানমন্ত্রী তানাকা বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন এবং যখন বঙ্গবন্ধু সম্রাট হিরোহিতোর সাথে দেখা করতে গেলেন, সম্রাট হিরোহিতো বঙ্গবন্ধুকে বললেন, আপনার সাথে দেখা করে আমি সত্যিই খুব মানে মুগ্ধ এবং আমি কোনোদিন ভাবিনি যে আপনার সাথে আমার দেখা হবে। কারণ বঙ্গবন্ধুকে তো ফাঁসি দেওয়ার জন্য সেই পাকিস্তান কারাগারে বন্দি করেছিল। তারপরে আমরা গেলাম 74 সালে ইসলামিক সম্মেলনে। সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট চৌধুরী ফজলুল্লাহি, তারপর প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধু অভ্যর্থনা জানালেন এবং পাকিস্তানের কারাগারে, মেয়ার আলী কারাগারে যেই জেল সুপার বঙ্গবন্ধুকে দেখাশোনা করতো, তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসে আমাদেরকে বলেছিলেন, তোমরা গর্বিত জাতি, জেলের মধ্যে কবর বলেছিলাম কবর না প্রধানমন্ত্রী, তিনি কবর বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন, আমাকে হত্যার পরে এই কবরে না, আমার লাশটি বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। তারপরে আমরা 23শে সেপ্টেম্বর গেলাম নিউ ইয়র্কে। জাতির সঙ্গে বঙ্গবন্ধু 25শে সেপ্টেম্বর যে ঐতিহাসিক বক্তৃতা করলেন, সবার সভাপতি ছিলেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ বুতাফলিকা। তিনি মঞ্চ থেকে নেমে বঙ্গবন্ধুকে মঞ্চে তুললেন, বলেছিলেন ইংরেজিতে বক্তৃতা দিতে। বঙ্গবন্ধু বলেছিলেন, না, আমি বাংলায় বক্তৃতা দিয়ে আমার মায়ের ভাষাকে আমি সমাদৃত করতে চাই। 3 পত্র নিস্তব্ধতার মধ্যে বঙ্গবন্ধু 45 মিনিট বক্তৃতা করেছিলেন বাংলায়। বক্তৃতার পরে এবং ইংরেজি তর্জমা করেছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ফারুক চৌধুরী। বঙ্গবন্ধুর বক্তৃতার পরে বিশ্ব নেতৃবৃন্দ আমাদেরকে জড়িয়ে ধরে, বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আপনি শুধু
বাংলাদেশের নেতা নন, আপনি শুধু এশিয়ার নেতা নন, আপনি সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা। এইভাবে বঙ্গবন্ধু জাতিসংঘে বক্তৃতা করে তারপরে জেরাল্ড ফোর্ডের সাথে দেখা করে আমরা ইরাকে চলে গেলাম। ইরাকের সাদ্দাম হোসেন সারাক্ষণ যতক্ষণ মানে বঙ্গবন্ধু ইরাকে ছিলেন, বঙ্গবন্ধুর সাথে ছিলেন। এইভাবে বঙ্গবন্ধু বিশ্বের যেমন জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধুকে ইয়ে ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে আমাদের শ্রদ্ধেয় গফর ভাই এসেছেন, গফর ভাইয়ের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই জোট নিরপেক্ষ সম্মেলনে গফর ভাই গিয়েছিলেন, উনি সব জানেন, হয়তো উনি স্মৃতিচারণ করার সময় তিনি বলবেন। এইভাবে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা, আন্তর্জাতিক বিশ্বের শ্রেষ্ঠ নেতা। আমি শুধু এই কথাই বলবো, কারণ সময় খুব কম, যে পৃথিবীতে অনেক নেতা এসেছেন, আরো অনেক নেতা আসবেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো এইভাবে মানব দরদি এই পৃথিবীতে আর আসবেন না। বঙ্গবন্ধুকে ডেভিড ফ্রস্ট ইন্টারভিউ করে বলেছিলেন যে আপনাকে যখন কবরের সামনে ম্যানহোলে কারাগারে দাঁড় করানো হলো, আপনি কার কথা ভেবেছিলেন? তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আই রিমেম্বার মাই পিপল এন্ড মাই কান্ট্রি দেন মাই ফ্যামিলি। অর্থাৎ আমি বঙ্গবন্ধুর সাথে সারা বাংলাদেশ সফর করেছি 1970 নির্বাচনে, কারণ আমাদের নির্বাচন সাইক্লোন ঘূর্ণিঝড়ের জন্য পরে হয়েছে উপকূলীয় অঞ্চলে। আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম, 2 মিনিট বক্তৃতা করে বলতেন, ভাইয়েরা আমার, আমি যদি আপনাদের জন্য কারাগারে যেতে পারি, আমি যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে ভোট চাইতে পারি না? মানুষ হাত উত্তোলন করার পরে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতেন। একদিন 30-40টা জনসভায় তিনি বক্তৃতা করেছেন। সুতরাং এই পৃথিবীতে আপনি সমুদ্রের গভীরতা মাপতে পারবেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের গভীরতা আপনি নিরূপণ করতে পারবেন, কিন্তু বাঙালি জাতির প্রতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে ভালোবাসা, এটা আপনি মাপতে পারবেন না। তিনি বক্তৃতায় বলতেন, ভাইয়েরা আমার, এই যে ভাইয়েরা আমার ডাক দিতেন হৃদয়ের গভীরতা থেকে, যেমনটা 7ই মার্চে বক্তৃতা দিয়েছিলেন। এই কথা বলে শেষ করি, তিনি খুব বিচক্ষণ নেতা ছিলেন এবং যা বিশ্বাস করতেন তিনি তাই বলতেন। 7ই মার্চের বক্তৃতার সময় চশমাটা পোডিয়ামে রাখলেন, চতুর্দিকে তাকিয়ে ভাইয়েরা আমার বলে বক্তৃতা শুরু করে 4টি শর্ত আরোপ করলেন। মার্শাল ল প্রত্যাহার করো, সেনাবাহিনী ব্যারাকে না বিচার বিভাগে তদন্ত করো এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করো। তারপরে বঙ্গবন্ধু বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুতরাং আমি আর আমার বক্তৃতা বাড়াতে চাই না, কারণ আমাকে টাইম রয়েছে। এখানে আমি গফরের বক্তৃতা শুনবো, আমাদের জাতীয় অধ্যাপক শ্রদ্ধেয় রফিক স্যারের বক্তৃতা শুনবো, যিনি বঙ্গবন্ধুর এই যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিনি যে কমিটি হয়েছে তার কনভেনার, এবং আমার পরম শ্রদ্ধেয়, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তখন ছাত্র, এবং আমি আগেই বলেছি যে রফিক স্যারের বাসায় বঙ্গবন্ধু গিয়ে মিটিং করেছে, সেটা আমার আমি সারবে আমার স্মৃতির কথা, সেই কথা ভাষাটা। সুতরাং পৃথিবীর ইতিহাসের একজন মহান নেতা, যার তুলনা হয় না। 17 মিনিট বা 18 মিনিট বক্তৃতা করে বাংলার মানুষকে তিনি এক করেছিলেন। আব্রাহাম লিঙ্কনের 3 মিনিটের বক্তৃতা লিখিত, মার্টিন লুথার কিং এর 17-18 মিনিট বক্তৃতা লিখিত, কিন্তু বঙ্গবন্ধু পোডিয়ামে চশমা রেখে অলিখিত যেই বক্তৃতা দিলেন, ইউনেস্কো কর্তৃক সেই বক্তৃতা পৃথিবীর বিখ্যাত বক্তৃতা। আমি আর বলতে চাই না, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু একটি স্বপ্ন নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি আওয়ামী লীগ গড়ে তুলেছিলেন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বীজ রোপণ করেছিলেন। দীর্ঘ 13টি মূল্যবান বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। তিনি একমাত্র নেতা যিনি কখনো আপোষ করেন নাই, কখনো মন্ত্রিত্ব ত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছেন, কখনো প্রধানমন্ত্রী থেকে দলের যে প্রধানের পদ সেটা ত্যাগ করে কামরুজ্জামানের হাতে, আমাদের জাতীয় নেতা কামরুজ্জামান সাহেবের হাতে দায়িত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার 2টি স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছেন, একটি বাংলার স্বাধীনতা, আরেকটি অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা তিনি দিয়ে গেছেন 1975 সনে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে, যখন তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে তার অসমাপ্ত কাজ সুজলা সুফলা শস্য শ্যামলা ক্ষুধামুক্ত দারিদ্র বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়েছে। আজকে তার সুযোগ্য কন্যা
অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে আওয়ামী লীগের পতাকা তিনি হাতে নিয়েছেন। 1981 সনে আওয়ামী লীগের পতাকা তার হাতে তুলে দিয়েছিলাম, সেই পতাকা হাতে নিয়ে তিনি আজকে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ সমাপ্ত করেছেন। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের বিচারের কাজ চলছে। অনেককে ইতিমধ্যে ফাঁসির কাস্টে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে এবং তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যা তিনি করতে পারেন নাই সেগুলি সমাপ্তের পথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। আমার স্মৃতি মাথা ভেসে উঠে যে বঙ্গবন্ধু পাকিস্তান জেল থেকে এসে লন্ডনে 9 জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলেন যে, যখন প্রেস কনফারেন্স করে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনার দেশটা এখন বিধ্বস্ত, ধ্বংসস্তূপ, বঙ্গবন্ধু দিয়েছিলেন আমার মাটি যদি থাকে, আমার মানুষ যদি থাকে, একদিন এই ধ্বংসস্তূপ থেকেই আমি, যারা এক সময় বলেছিলেন বাংলাদেশ হলো তলাবিহীন ঝুড়ি। হ্যাঁ, একটু একটা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বঙ্গবন্ধু যে জাতির সঙ্গে যে ভাষণ দিয়েছিলেন সেই দিনে 45 বছর পরে সেই ডেকে নিউ ইয়র্ক স্টেট ইমিগ্রেন্ট ডে হিসেবে ঘোষণা দিয়েছে। মুক্তধারা আমাদের এই বইমেলার আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ভাষণের দিনকে ইমিগ্রেশন ডে ডিক্লেয়ার করেছে নিউ ইয়র্ক। আর আপনার প্রতি একটা প্রশ্ন আছে, সবার বক্তব্য শেষ হলে সেই প্রশ্নটা আমি করব। এখন আমরা আপনাকে অনেক ধন্যবাদ তথ্যমূলক স্মৃতিচারণ করার জন্য, আমরা অনেক কিছু জানলাম। যেহেতু গফফর ভাই, রফিক স্যার এখানে আছেন, গফফর ভাই আসছেন, গফফর ভাই বঙ্গবন্ধুর প্রিয় ব্যক্তি ছিলেন। বঙ্গবন্ধু, আমি তো বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি থেকে কাছে ছিলাম, আমি গফফর ভাইকে দেখেছি যে বঙ্গবন্ধুর সাথে তিনি কিভাবে কাজ করেছেন। সুতরাং আমিও অপেক্ষা করছি সেই শ্রদ্ধেয় গফফর ভাইয়ের বক্তৃতা শোনার জন্য। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী মণ্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে যোগ দিয়েছেন আব্দুল গাফফার চৌধুরী। তিনি স্বনামধন্য লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং তোফায়েল ভাই বললেন তিনি বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। এখন আমরা গাফফার ভাইকে রিকোয়েস্ট করব স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য বঙ্গবন্ধুর উপরে। জনাব আব্দুল গাফফার চৌধুরী। এখানে আমার সমাবেশই বলবো, অধ্যাপক নজরুল, গবেষক এবং আমাদের প্রধানমন্ত্রীর এককালের শিক্ষক রফিকুল ইসলাম সাহেব আছেন। আমার চাইতেও যিনি অনেক বেশি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন, তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন এবং একসময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু সম্বন্ধে কথা বলার অধিকার, এখতিয়ার তাদের যতটা বেশি, আমার ততটা নেই। আমি তার কাছের লোক ছিলাম, তারা যে সমর্থন করেছি, আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে সমালোচনা করেছি। তবুও কতগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধুর সাহায্য নিয়েছিলাম এবং এই চরিত্রটি আমি আমার সাংবাদিকের দৃষ্টিতে ভালোভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি। তার একটি কারণ হলো এই, প্রেসিডেন্ট নাসেরের খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন সাংবাদিক হাইকেল। তিনি বিখ্যাত পত্রিকা, ইজিপ্টের যে বিখ্যাত দৈনিক ওটা আল আহরাম নাম, তার সম্পাদক ছিলেন। নাসেরকে হত্যার পরে, নাসেরের মৃত্যুর পরে তিনি লন্ডনে এসেছিলেন এবং সানডে টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে নাসেরের জীবনী লিখেছিলেন। বই আর এক বেরিয়েছে, পাওয়া যায়। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ তিনি ঢাকায় গিয়েছিলেন একবার, বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছে। তার সঙ্গে একবার গিয়েছিলাম লন্ডনের হোটেলে দেখা করতে। তিনি তখন কথায় কথায় বলেছিলেন যে জামাল আব্দুল নাসের ইজ মোস্ট মিসআন্ডারস্টুড লিডার ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। তেমনি শেখ মুজিবুর রহমানও মিসআন্ডারস্টুড পারসন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ।
এটা সবাই ওয়েস্টার্ন কান্ট্রিজের বিভিন্ন দোষ শত্রু মনে করে। এটা তোমাদের কারো উচিত তার জীবনী লিখে চলচ্চিত্র নির্মাণ করে তাকে বিশ্বের সামনে উপস্থিত করা আসল মানুষটিকে। এই কাজটি তাকে হত্যার ৪৫ বছরও হয়নি। আমি একটি ছোট ছবি করেছি, পলাশী টু ধানমন্ডি, তারপরে কিছু হয়নি। এখন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে যুক্ত হয়ে শ্যাম বেনেগলের পরিচালনায় শুনেছি বঙ্গবন্ধুর জীবনী একটা ছবি হচ্ছে। এটা খুবই দরকার। ১০০টা বই লিখে যা হয় না, একটা চলচ্চিত্র সেই কাজ করে। আমারও মনে পরিকল্পনা ছিল হাইকেল সাহেবের মতো বঙ্গবন্ধুর একটি মোটা সামগ্রিক দিক বিচার বিশ্লেষণ করে একটা বই লিখব। আমি যখন ওয়াশিংটনে আসি তখন জর্জ ইউনিভার্সিটিতে আমাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য স্টুডেন্টস ফোরাম থেকে আমন্ত্রণ করা হলো। সেখানে ছিলাম আমি, বেগম জোহরা তাজউদ্দিন, এবং তখন যে আমাদের অ্যাম্বাসেডর ছিলেন, নামটা ভুলে গেছে, আমাদের খুবই অন্তরঙ্গ, ৩ জন ছিলাম। সেখানে বিদেশি ছাত্রতে কক্ষ ভর্তি। কারণ বঙ্গবন্ধু সম্বন্ধে কি বলবো, দ্বিধায় ছিলাম। এটা তো দেশের মানুষের সামনে দাঁড়িয়ে বড় বড় বিশেষণ দিয়ে বক্তৃতা শেষ করা নয়। এখানে শেখ মুজিবকে মানুষ হিসাবে, নেতা হিসাবে ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল করে বলতে হবে। আমি যখন ভাবছি তখন দেয়ালের দিকে নজর পড়লো। দেখলাম ওই কক্ষের দেয়ালে 2টো ছবি পাশাপাশি লাগানো। একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আর একটা হচ্ছে জর্জ ওয়াশিংটন। আমি যখন বক্তৃতা দিতে দাঁড়িয়েছি তখন একটি কানাডিয়ান ছেলে আমাকে বলল যে আমরা বাংলাদেশের ফাউন্ডিং ফাদার সম্বন্ধে জানতে চাই, কিন্তু আমরা জানতে পারি না। এম্বাসি গুলাতে গেলে তারা বলেন নো, শেখ মুজিব ইজ নোবডি ইন দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তখন বিএনপি এবং এরশাদের আলোচনার সময় এটা হয়েছে। আপনার কাছে জানতে চাই উনি কি ধরনের নেতা ছিলেন। তখনই আমি ছবির অভিজ্ঞতা দিয়ে তাকিয়ে বললাম, আপনারা 2জন নেতা পেয়েছেন। একজন হচ্ছেন জর্জ ওয়াশিংটন, যিনি স্বাধীনতা এনেছেন। আরেকজন হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, যিনি নিজের রক্ত দিয়ে সেই স্বাধীনতা এবং দেশের ইউনিটি, যে লড়াই চলেছিল বিটুইন নর্থ অ্যান্ড সাউথ, সেই গৃহযুদ্ধ থেকে দেশকে সামাল দিয়ে তিনি এই জাতিকে রক্ষা করেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটনকে একজন ব্যক্তির মধ্যে পেয়েছি। তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। তিনি জর্জ ওয়াশিংটনের মতো লড়াই করে দেশ স্বাধীন করেছেন এবং আব্রাহাম লিঙ্কনের মতো নিজের রক্ত দিয়ে, নিজের প্রাণ দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করে। মানুষ হিসাবে কি ছিলেন, তার চেয়ে বড় কথা নেতা হিসাবে তিনি কেমন ছিলেন। নেতা হিসাবে তিনি কেমন ছিলেন তার প্রমাণ দিতে হলে বলতে হয় 1946-এ ফিরে যেতে হয়। 1946-এ বিহারে যে দাঙ্গা হয়, কলকাতা তো হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং নামে। বিহারে যে দাঙ্গা হয়, লক্ষ লক্ষ লোক আশ্রয়হীন, খাদ্যহীন হয়েছিল। তখন শহীদ সোহরাওয়ার্দী আনডিভাইডেড বেঙ্গলের প্রধানমন্ত্রী। তিনি এবং শেখ সাহেব তখন ছাত্রলীগের একজন নেতা এবং একটি মুসলিম লীগের একটি ভলান্টারি অর্গানাইজেশন ছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন। শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজিবকে অর্ডার দিলেন যে তুমি এই স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে বিহারে যাও এবং এই যে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে
তাদের সম্পর্কে সরকারের যে রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের প্ল্যান আছে সেটাকে সাকসেসফুল করতে হবে। বঙ্গবন্ধু যখন বিহারে রওনা হবেন তখন ফরিদপুরের টুঙ্গিপাড়া থেকে চিঠি গেল যে তোমার স্ত্রী সন্তান সম্ভবা এবং তার শরীরে কোনো রক্ত নেই, বিনা চিকিৎসায় মারা যেতে পারেন, তুমি তাড়াতাড়ি টুঙ্গিপাড়া চলে আসো। এখন দেখা দিল বিরোধ, দেশের ডাকে বিহারে যাবেন না স্ত্রীর ডাকে বাড়িতে ফিরবেন। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি একটা চিঠি পেলেন, সেটা বঙ্গমাতা ফজিলতুন্নেসার নিজের হাতে লেখা। চিঠিটা আমি দেখেছি, আমাকে বঙ্গবন্ধু দিয়েছিলেন দেখার জন্য। যে চিঠিটাতে আছে, আপনি আল্লাহর কাছে আমাকে সুপর্দ করিয়া বিহারে চলিয়া যান, আব্বার হুকুম তামিল না করিলে উনি রাগ করিবেন, আমি তাহাকে বুঝাইব। আপনি শুধু আমার নন, আপনি সারা দেশের মানুষ। আগে সেই মানুষের কর্তব্য সাধনের জন্য আপনি বিহারে যান, আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দেন, আমার কিছু হইবে না। বঙ্গবন্ধু বিহারে চলে গেলেন। আর বঙ্গবন্ধুর স্ত্রী কন্যা সন্তান প্রসব করলেন, যিনি পরে শেখ হাসিনা নামে এখন বিশ্ববিখ্যাত। তখন থেকে বোঝা গেছিল নেতা হিসাবে তিনি কি ধরনের মানুষ ছিলেন। কর্তব্যের আহ্বানে তিনি সংসার, পরিবার, পরিজন সব ভুলে যেতেন। তারপরে তার যে অসাম্প্রদায়িক চরিত্র, সেটাও গড়ে উঠেছিল তার ছাত্র জীবন থেকে। ওই 1946 সালের রায়টে বহু হিন্দু পরিবার বিপন্ন হয়ে পড়েছিল, যারা মুসলিম এলাকায় ছিল কলকাতার। শহীদ সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী, তিনি লালবাজার থানায় রাত্রে থাকতেন এবং ওখানে বসে এই দাঙ্গা যাতে না হয় তা কোঅর্ডিনেট করতেন। এই সময় ছবি বিশ্বাস, যে বিখ্যাত অভিনেতা, এবং বিধান রায়, বিখ্যাত ডাক্তার, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের, তারা শহীদ সোহরাওয়ার্দীকে জানালেন তারা বিপন্ন। শহীদ বিশ্বাস জানালেন তিনি কলকাতার বাইরে গেছিলেন স্ত্রীকে সহ, এসে দেখেন তার বাড়িতে, তার বাড়িটা পার্ক সার্কাসে ছিল, তার বাড়িতে খাট পালং থেকে শুরু করে শাড়ি গয়নাগাটি কিচ্ছু নেই। আর বিধানায় জানালেন তার কর্নওয়ালিস স্ট্রিটের বাসায় প্রত্যেক দিনই হামলা হওয়ার আশঙ্কা। বঙ্গবন্ধু, তখন তো বঙ্গবন্ধু হননি, শেখ মুজিব, তিনি শহীদ সোহরাওয়ার্দীকে বললেন, স্যার এদের ব্যাপারে আমার দায়িত্ব, আমাকে ছেড়ে দেন। তিনি এক ব্যক্তিকে রাখলেন, মিনা পেশোয়ারি নাম। এই মিনা পেশোয়ারি ছিল পেশোয়ার থেকে আসা, ফল বিক্রেতা করত, প্রকাশ্যে ফল বিক্রেতা করত, আসলে ছিল তখনকার গুন্ডা মাস্তানদের রাজা। শেখ সাহেব আর কিছুই করলেন না, মিনা পেশোয়ারিকে ডাকলেন। সে আবার শহীদ সোহরাওয়ার্দীর প্রতি অনুগত ছিল। মিনা পেশোয়ারিকে ডেকে বললেন যে তুমি আজকে 24 ঘন্টার ভিতরে শহীদ বিশ্বাসের বাড়ির সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেবে এবং বিধান রায়ের বাড়ির সামনে যেসব গুন্ডারা গেছে তাদের প্রত্যাহার করবে। যদি না করো, আমি মুজিব, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বাঁচতে দেব না। এবং একদিনের ভিতরে শহীদ বিশ্বাসের পার্ক সার্কাসের বাড়িতে তার লুণ্ঠিত দ্রব্য ফেরত গেছে এবং বিধান রায় নিরাপদ হয়েছে। তারপরে যে মুসলমান ছাত্রীরা
হোস্টেলে আটক করেছিল, শেখ মুজিবের নেতৃত্বে তাদেরকে বের করে এনে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়। তিনি কিছুমাত্র নিজের জীবনের জন্য ভ্রুক্ষেপ করেননি। তিনি সব জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং যেখানে হিন্দুরা বিপন্ন হয়েছে তাদের উদ্ধার করেছেন, যেখানে মুসলমানরা বিপন্ন হয়েছেন মুসলমানদের উদ্ধার করেছেন। তখন থেকে তার একটি অসাম্প্রদায়িক চরিত্র গড়ে ওঠে। তার অসমাপ্ত আত্মজীবনী পড়লেও ফরিদপুরে ওয়াহিদুজ্জামানের অত্যাচার, মোহন মিয়াদের অত্যাচার থেকে তাদের বাঁচাবার জন্য তিনি কি করেছেন তার ইতিহাস পাওয়া যায়। আমার ধারণা, এটা আমার নিজস্ব ধারণা, বঙ্গবন্ধুর চরিত্র কয়েকজন নেতার সমন্বয়ে গড়ে উঠেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষ বসু এবং ফজলুল হক। শৈশবীরা রাজনৈতিক গুরু ছিলেন, কিন্তু রাজনৈতিক আদর্শগুলো তিনি গ্রহণ করেছিলেন এই তিন নেতার কাছ থেকে। চিত্তরঞ্জন দাস গান্ধীর বিদ্রোহী হয়ে স্বদেশী স্বরাজ্য পার্টি করেন এবং বাংলার দাবি দেওয়া মেটানোর জন্য মুসলমানদের সঙ্গে একটা প্যাক্ট করেছিলেন। চিত্তরঞ্জন দাসের বাঙালি স্বাদেশিকতা, সুভাষ বসুর ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা এবং ফজলুল হকের কৃষক জন্য 2 মুঠা ডাল ভাতের ব্যবস্থা করা, এই দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এটাও দেখা যায় যে তিনি যখন আওয়ামী লীগকে কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামটি তিনি ফজলুল হকের কৃষক প্রজা পার্টি থেকে গ্রহণ করেন। আমার মনে হয় অন্যভাবেও হতে পারে। এই তিনটি চরিত্রে বৈশিষ্ট্য তার মধ্যে দেখা দেয় এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুলের কবিতা তাকে বাঙালি জাতীয়তাবাদে আকৃষ্ট করে। আমি শুনেছি উনি যখন ফুটবল খেলতেন, তখন ফুটবল খেলার শেষে একদিন নদীর তীরে তারা বিশ্রাম নিচ্ছেন, তখন তাদের টিচার রবীন্দ্রনাথ ওই গানটা গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক, এই গানটা গেয়েছিলেন। এটা থেকে অনুপ্রাণিত করে। কলকাতায় যখন আসেন তখন রবীন্দ্রনাথ কলকাতার সদর স্ট্রিটে যে বাড়িটাতে থাকতেন, এটা এখন মিউজিয়াম করা হয়েছে, যেখানে বসে তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা লিখেছিলেন। সেখানে গিয়ে কাজী আব্দুল ওদুদের সাহচর্যে কিছুদিন ছিলেন এবং তার কাছে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি শোনেন। বঙ্গবন্ধু এই কবিতাটি চমৎকার আবৃত্তি করতে পারতেন। কলকাতায় থাকতেই তার মধ্যে স্বাদেশিকতা এবং বাঙালি জাতীয়তাবাদ এবং সুভাষচন্দ্রের সশস্ত্র মুক্তির চেতনা জাগ্রত হয়। একটা জিনিস লক্ষণীয়, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে সারা ভারতবর্ষের 10% লোকও সাড়া দেয়নি। বঙ্গবন্ধুর অহিংস অসহযোগ আন্দোলনে 7.5 কোটির মানুষের মধ্যে আমার ধারণা 6 কোটি মানুষ তার বেশি সাড়া দিয়েছে। এক কথায় সারা বাংলাদেশ সাড়া দিয়েছিল। আবার যখন তিনি এই কৌশল থেকে একটু এগিয়ে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন, তোমাদের যার যাহা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তখন দেখা গেল বাংলার মানুষ অস্ত্র ধারণ করে। দেশ যখন স্বাধীন হলো, তিনি স্বাধীন হওয়ার আগেই তিনি পল্টন ময়দানে ঘোষণা করলেন, আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ, আমরা বাঙালি। রবীন্দ্রসঙ্গীত, এটা আমার চাইতে রফিক ভাই ভালো বলতে পারবেন। রবীন্দ্রসঙ্গীত যখন নিষিদ্ধ করার প্রস্তাব ওঠে, আইয়ুবের শিক্ষামন্ত্রী খাজা শাহাবুদ্দিন যখন প্রস্তাব নিয়ে ঢাকায় বৈঠক করেন, তখন আওয়ামী লীগের আবুল মনসুর সহ 39 জন প্রবীণ সাহিত্যিক আইয়ুবকে
সাপোর্ট দিয়েছিলেন এবং এদের বিরুদ্ধে এই অধ্যাপক রফিকুল ইসলাম, হাসান হাফিজুর রহমান এরা মিলে একটা পাল্টা বিবৃতি দেন এবং তারা বলেছিলেন যে 40 চোরের কথা আপনারা শুনবেন না। আবুল মনজুর সাহেব যখন আওয়ামী লীগের নেতা, ইত্তেফাক অফিসে এসে বললেন আমাদেরকে 40 চোর বলা হয়েছে, ইয়াং কতগুলি ছেলে, আমরা চাই না যে রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে বাজুক। তখন বঙ্গবন্ধু সেখানে হাজির, মানিক মিয়ার ওখানে। তিনি বললেন মনসুর ভাই আপনি যা করেছেন চেপে যান, আপনি গুরুতর অন্যায় করেছেন, আপনাকে আমরা সম্মান করি, আপনি কোনো বিবৃতি দেবেন না। আর মানিক ভাই দয়া করে আপনি যুবকদের সঙ্গে থাকেন। শেষ পর্যন্ত শেখ মুজিবের অনুরোধে এবং কিছুটা নিজের ইচ্ছায় মানিক ভাই ইত্তেফাক সহ রবীন্দ্রসঙ্গীতের পক্ষে এবং সরকারি সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়। আইয়ুব যখন বাংলা হরফ তুলে দিয়ে সেখানে রোমান হরফ প্রবর্তনের প্রস্তাব দিলেন, তখন শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী তার টাইপ মেশিন মুনীর অপটিমাম বের করে প্রচার করলেন যে আমরা আমাদের টাইপ মেশিন নাই, আমাদের ওটা নেই সেটা নেই, সেজন্য বাংলা ভাষা বাংলা হরফ বাদ দিতে হবে, এটা আমি মানি না। এটা সমর্থন করে মুনীর চৌধুরী প্রথম বিবৃতি দেন, তাও শেখ মুজিবুর রহমান। তারপর তো হিন্দু মুসলমানের মিলিত নির্বাচন প্রথা, মিশ্র নির্বাচন, যুক্ত নির্বাচন প্রবর্তনের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। শহীদ সোহরাওয়ার্দী তাতে রাজি ছিলেন না, তাকে এটা মানতে শেখ সাহেবই বাধ্য করেন। মৌলানা ভাসানীর যে অর্থাৎ কৃষক প্রজার সঙ্গে যে সংযুক্তি, সাধারণ মানুষের সঙ্গে যে সংযুক্তি, এটা বঙ্গবন্ধুর চরিত্রকে প্রভাবিত করেছে। সুতরাং দেখা যাবে যে বঙ্গবন্ধু রাজনৈতিক ক্ষেত্রে একেবারে স্বদেশী আনা, বাঙালি আনা এবং সাধারণ মানবতাবোধ, গণসম্পৃক্তি এগুলোর মিলনে একটা মহা বিরাট নেতা হয়ে উঠেছিলেন। আপনারা জানেন কিনা সবাই জানেন যে সুভাষ বসু 1941 সালে যখন হলওয়েল মনুমেন্ট ভাঙার জন্য মিছিল করেন আইন অমান্য করে, হলওয়েল মনুমেন্টে সিরাজউদ্দৌলা 200 ইংরেজ সৈন্যকে বন্দী রেখে অন্ধকূপে রেখে হত্যা করেছিলেন। ইংরেজরা এই মিথ্যা প্রচার করেছিল। এই মিথ্যা প্রচারের জন্য তারা একটা হলওয়েল মনুমেন্ট তৈরি করেছিল। সেটা ভাঙার জন্য সুভাষ বসু কলকাতায় মিছিল করেন। সেই মিছিলে 2 জন লোক ছিলেন বাঙালি মুসলমান, তার একজন হলেন শেখ মুজিবুর রহমান, আরেকজন ফজলুল কাদের চৌধুরী। পরে যিনি পথভ্রষ্ট হয়ে, নীতিভ্রষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন জেলে। এই যে একজন নেতার চরিত্র তৈরি হয়েছে বাংলার মাটির রসে, বাঙালির বাতাসে এবং বাংলাদেশের আলো বাতাসের ভিতর দিয়ে। আমাদের ইংরেজ সাংবাদিক সিরিল রাম 1971 সালে একটা প্রবন্ধ লেখেন সানডে অবজারভার কিংবা সানডে টাইমসে। তাতে তিনি লেখেন যে বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে রক্তে মাংসে বাঙালি, চেহারায় বাঙালি, আচরণে বাঙালি, সংসার জীবনে বাঙালি, নৃতাত্ত্বিক ভাবে বাঙালি শেখ মুজিবুর রহমান ছাড়া আর কোন নেতা জন্মগ্রহণ করেন নাই যিনি বাংলা ভাষায় কথা বলেন। অন্য ভাষা জানলেও সে ভাষা গ্রহণ করেন না, এটা সত্য কথা। এমনকি আমাদের যে ফজলুল হক সাহেব শেরে বাংলা,
তিনিও ক্ষমতায় যাওয়ার পরে যে কটা বিয়ে করেছেন সবই উর্দু ভাষী ফ্যামিলিতে। তার বাসায় উর্দুতে কথা বলার চলন হয়েছিল। যদিও তিনি নিজে গ্রাম্য বাংলায় বক্তৃতা খুব ভালো বাংলা জানতেন, গ্রাম্য বাংলায় বক্তৃতা দিতেন, গ্রামীণ আচরণগুলো পালন করতেন। কিন্তু বঙ্গবন্ধুই যিনি বাঙালি ছাড়া বিয়ে করেননি, আত্মীয়তা করেননি, আচরণে, এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার বাড়িতে কার্পেট ছিল না, এয়ার কন্ডিশন ছিল না। তাকে আমি শেষবার 1975 সালের জুন মাসে যখন দেখি, তখনও তিনি তার মাঝের ঘরে একটা টেবিল, একটা হাতলহীন চেয়ার, তাতে লুঙ্গি পরে গায়ে গেঞ্জি, ভাত খান। এই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে গেছেন, এটা উগ্র জাতীয়তাবাদ নয়। কারণ জাতীয়বাদের উগ্র হলে সেটা ফ্যাসিবাদের দেখছি। হিটলার উগ্র জার্মান জাতীয়তাবাদ প্রচার করতে গিয়ে অনেক ইহুদি হত্যা করেছে, নিজের দেশটাকে ধ্বংস করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প উগ্র মার্কিন জাতীয়তাবাদ, আমেরিকা ফার্স্ট তৈরি করে মানুষকে মাতিয়ে ক্ষমতায় গিয়ে তার বিশ্বের, নিজের দেশের তো বটেই, তারা বিশ্বের ক্ষতি করছে। বঙ্গবন্ধু সেই জাতীয়তাবাদ প্রচার করেন। তিনি জাতীয়তাবাদ প্রচার করেছিলেন যে বাঙালির 1000 বছর আগে থেকে জারি সারি, চর্যাপদ, মনসা মঙ্গল থেকে শুরু করে ভারতচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান পর্যন্ত প্রভাবিত যে অসাম্প্রদায়িক সংস্কৃতি, তার ভিত্তিতে যে জাতীয়তাবাদ তৈরি হয়েছে, সেই জাতীয়তাবাদ তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। সেই জাতীয়তাবাদ ধ্বংস করার জন্য, কারণ গোটা ভারতবর্ষে উপমহাদেশই ছিল সাম্প্রদায়িকতার জয় জয়কার। কংগ্রেস বলে তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু নেহেরু ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনে নিয়েছিলেন। গান্ধী মানবেন না বলেছিলেন আমার মৃতদেহের উপর দিয়ে ভারত ভাগ হবে, কিন্তু সেই ভারত ভাগে তিনি সম্মতি দিলেন। যে জিন্না বলেছিলেন পাকিস্তানের 1 ইঞ্চি ভূমি আমি সারেন্ডার করব না, অর্থাৎ পাকিস্তান হওয়ার কথা ছিল সম্পূর্ণ বাংলাদেশ, আসাম, বিহারের পূর্ণিয়া পর্যন্ত। সেই পূর্ব পাকিস্তানকে একেবারে কর্তন করা হলো, পাঞ্জাবকে কর্তন করা হলো। নিজেই শেষ পর্যন্ত বললেন আই অ্যাচিভড এ ট্রাঙ্কেটেড পাকিস্তান। সেটাও ক্ষমতার লোভে। বঙ্গবন্ধু এই জায়গাটাতে ওরা আপোষ করেন। তিনি যে ভূখণ্ড পেয়েছেন সেটা সম্প্রসারণ যেমন চাননি, তেমনি কিছু ভূখণ্ড ভারতকে ছেড়ে দিয়ে, কিছু ভূখণ্ড পাকিস্তানকে ঘাঁটি করতে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব এসেছিল। আমেরিকা তো প্রস্তাবই দিয়েছিল যে মার্টিন দ্বীপে যদি দ্বীপ গড়ার, তাদের ঘাঁটি গড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে তারা বঙ্গবন্ধুর আন্দোলনকে সাপোর্ট করবেন। এবং বঙ্গবন্ধু রাজি না হওয়াতেই মার্কিন রাষ্ট্রদূত ফিরে যান এবং পরবর্তী পর্যায়ে হেনরি কিসিঞ্জার তাকে হত্যা করার প্ল্যান তৈরি করেন। এখানেও আপত্তি করেননি। আরেনদেকে যখন হত্যা করা হয়, তিনি মাত্র আলজেরিয়া থেকে ঢাকায় ফিরে এসেছেন। একদিন এবার আখতার মুকুলকে ডেকে বললেন, দেখতো মুকুল, আমার বুকের কোন জায়গা দিয়ে গুলিটা যাবে, একটা গুলি আমাকে চেস করে বেড়াচ্ছে। তিনি জানতেন যে সিআইএ তাকে মারার জন্য চেষ্টা করতেছে। তখনও তিনি আমেরিকাকে বঙ্গোপসাগরে ঘাঁটি নির্মাণের অনুমতি দেননি। এই তারপরে তো দুর্ভিক্ষ সৃষ্টি হল।
দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার কারণ সম্বন্ধে আমি হলফ করে বলতে পারি যে আমেরিকা চাল এনে আটলান্টিকে সেই জাহাজ ঘুরেছে, বঙ্গোপসাগরে আসেনি। কখন এসছে? যখন বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে। তারপরও সরকারি গুদামে চাল ছিল, সেই চাল বিভিন্ন উপদ্রুত এলাকায় দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু হেলিকপ্টার গিয়ে সেবার বন্যা এত ব্যাপক হয়েছিল, ঘর বাড়ি খুঁজে পায়নি, যেসব খাদ্যগুলোকে নিচে ফেলেছে সেগুলো মানুষ পায়নি, সেগুলো জলের স্রোতে ভেসে গেছে। তবু বঙ্গবন্ধু ছিলেন বলেই যুদ্ধ বিধ্বস্ত দেশে 3 বছর পরে যে খাদ্যাভাব হয়েছিল সেটা ঠেকাতে পেরেছিলেন। গাফফার ভাই, সময় প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আমরা আবার আসবো। তো আপনি আচ্ছা, আমাকে বলবেন শেষ হয়ে গেলে আমি আচ্ছা আমি এখানেই শেষ করি, আপনাদের কথা শুনি। হ্যাঁ, আবার আমরা আপনার কাছে আসবো, তোফায়েল ভাইয়ের কাছে আসবো। রফিক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ আপনি ধৈর্য ধরে বসে আছেন, তা আপনার এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সুধী মণ্ডলী সবাই জানেন তিনি জাতীয় অধ্যাপক, আমাদের সবার শিক্ষক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষক এবং বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্লিজ। আমি ঢাকায় আসি 1943 সালে। আমার বাবা রেলওয়ে ডাক্তার ছিলেন, সুতরাং রমনায় ফজলক হলের ঠিক উল্টো দিকে আমাদের বাড়ি ছিল। আর ফজলক হলের মাঠ পুকুর সবই আমাদের দখলে ছিল, অর্থাৎ আমরা ইচ্ছা মতো সেগুলো ব্যবহার করতাম। আর পার্টিশনের পর থেকেই, দেশ বিভাগের পর থেকেই ফজল হল হয়ে উঠল ওই মুসলিম লীগ বিরোধী এবং অন্যান্য এই যুবলীগ গঠন, তারপরে ভাষা সংগ্রাম পরিষদ গঠন, ছাত্রলীগ গঠন, এগুলো সমস্ত ফজলক হলে হয়েছে, এগুলো দেখেছি। তখন প্রথম আমরা শেখ সাহেবকে দেখি, তার সঙ্গে কখনো তাজউদ্দিনকে দেখেছি, কখনো জিল্লুর রহমানকে দেখেছি, কখনো অলি আহাদকে দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি 11ই মার্চ সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছেন, শুয়ে আছেন সব ছাত্র নেতাদের নিয়ে বাংলা ভাষার দাবিতে। তো সেই বঙ্গবন্ধু সম্পর্কে আমি কয়েকটি ঘটনা বলবো। দীর্ঘ বক্তৃতা দেওয়ার সময় তো নেই। আব্দুল গাফফার চৌধুরী একটা কথা বলেছেন, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হওয়ার কথা। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয় 1967 সালে। পাকিস্তানের তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন পাকিস্তান জাতীয় সংসদে ঘোষণা করেন যে পাকিস্তানের স্বার্থ বিরোধী রবীন্দ্রসঙ্গীত পাকিস্তানের কোনো বেতার বা টেলিভিশন থেকে প্রচারিত হবে না। সঙ্গে সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, মনি চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর মনিরুজ্জামান আম্মে, আমরা 4 জন একত্রিত হলাম এবং এর প্রতিবাদ স্বরূপ একটা বিবৃতি আমরা খসড়া করলাম। করে সেটা আমরা বেশ কয়েকজন মনীষী, সব শুদ্ধ বোধহয় 15 জন কি 18 জন, এর বেশি পাইনি, যেমন হাই সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন, দিয়ে আর একটা ছোট্ট একটা বিবৃতি আমরা পরদিন পত্রিকায় প্রকাশ করলাম। এটা ছিল একটা বম্বশেল, কারণ সঙ্গে সঙ্গে মনিম খান আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওসমান গনিকে বললেন। আর ওইদিকে বঙ্গবন্ধু যখন আগরতলার ষড়যন্ত্র, আর আমাদের বিরুদ্ধে, যেটা গাফফার চৌধুরী সাহেব বলে গেছেন, 40 জন কবি, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন সংবাদপত্রের, বেতারের, টেলিভিশনের, তারা আমাদেরকে তীব্র সমালোচনা করে একাধিক বিবৃতি প্রচার করলেন। এটা 67-68 সালের ঘটনা। তারপর তো 70 সালের গণ আন্দোলন, গণবিক্ষোভ, তারপর 70 সালে
আপনারা জানেন যে নির্বাচন ইত্যাদি ইত্যাদি, সেই সব কাহিনীতে আমি যাচ্ছি না। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন 1969 সালের 22শে ফেব্রুয়ারি তারিখে। বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকে এই তোফায়েল আহমদের নেতৃত্বে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, যারা ওই গণ আন্দোলনের প্রধান শক্তি ছিলেন, তারা রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলেন। এগুলো আমাদের দেখা। তখন সম্বর্ধনার অন্ত নাই, সবাই সম্বর্ধনা দিচ্ছে। হঠাৎ একটা নিউজ দেখলাম যে ওই যে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার সমর্থনে যে 40 জন, যাদের আমরা 40 চোর বলতাম, বিবৃতি দিয়েছিলেন, তারা বঙ্গবন্ধুকে তারা সম্বর্ধনা দিচ্ছেন। দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমাদের ছাত্রী তদানীন্তন শেখ হাসিনাকে ডেকে বললাম যে আমার তোমার বাবার সঙ্গে দেখা করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও। সে অ্যাপয়েন্টমেন্ট করে দিল। তো আমি গেলাম পরদিন সকালবেলা, সকাল না দুপুরবেলা গেলাম। আমি ফাইল হাতে নিয়ে গেছি, কারা কারা রবীন্দ্রসঙ্গীতের পক্ষে বিবৃতি দিয়েছেন, কারা কারা রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন। বঙ্গবন্ধু তো আমাকে অ্যাজ ইউজুয়াল বুকে জড়িয়ে ধরে বসালেন। তারপরে আমি বললাম যে বঙ্গবন্ধু, এই যে 40 চোর আপনাকে সম্বর্ধনা দিচ্ছে, আপনি ওখানে যাচ্ছেন? বলে কেন, কি হয়েছে? আমি ফাইলটা ওনাকে দিলাম। উনি ফাইলটা খুলে এক একটা নাম দেখেন, ওই যেমন আবুল মনসুর আহমদ, আহসান হাবিব ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নাম দেখেন আর বিস্মিত হন যে এরা রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে এরা বিবৃতি দিয়েছে। তারপর কিছু আমি বললাম যে আপনি ওদের সম্বর্ধনায় যাবেন না। তো তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলেন যে না, আমি যাব, আপনি ফাইলটা আমার কাছে রেখে যান, আপনিও যাবেন, মজা দেখবেন। এবং তারপর তিনি বললেন যে হাসি তোমার আম্মুর কাছে নিয়ে যাও। তো তিনি হাসিনা ওর মার কাছে নিয়ে গেল। উনি তো আমাকে নানান রকম পিঠা, পায়েস ইত্যাদি ইত্যাদি আপ্যায়ন করলেন। যাই হোক, সেটা এক কাহিনী। পরের দিন সম্বর্ধনা সভায় গেলাম, তো দেখলাম যে যেসব শিল্পীরা রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল, তারা রবীন্দ্রনাথের সমর্থনে মুখে ফেনা, মানে গলা ফাটিয়ে চিৎকার করছে আর মুখে ফেনা তুলে ফেলছে। আর এক একজন বক্তৃতা দিচ্ছে, বঙ্গবন্ধু ফাইলটা খুলে ওই নামের পাশে একটা টিক দিচ্ছেন। আর তারপর বঙ্গবন্ধু শেষে উঠে যখন বক্তৃতা দিলেন, তখনই হলো সবচেয়ে মজা। বঙ্গবন্ধু বললেন যে আকাশের রং বদলায়, মানুষের নসিবেরও রং বদলায়। আজকে দিন বদলেছে, আপনাদেরও মন বদলেছে। আপনারাই তো রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার পক্ষে বিবৃতি দিয়েছিলেন, এই তো আপনাদের নাম, এই তো এখানে সব আছে আমার কাছে। সে যাই হোক, এখন আপনাদের মন বদলেছে, ভালো কথা, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আপনারা দয়া করে আমাকে একটা গান শোনাবেন। অনেকদিন আমি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি গানটা শুনিনি। এই গানটা শোনার জন্য আমার খুব ইচ্ছে করছে, আপনারা এই গানটা আমাকে শোনান। ওরা ওই গান কি করে শোনাবে? ওরা এই অজিত কোথায়, সুধীন দাস কোথায়, জাহেদ কোথায়, আতিকুল ইসলাম কোথায়, এইসব করতে লাগলো। তো খুঁজে টুজে 2-3 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে পাওয়া গেল। তারা মঞ্চে উঠে তারা গান গাইলেন আমার সোনার বাংলা। আর ওই যে 40 চোরের যারা যারা ওখানে ছিল, তারা পেছনে দাঁড়িয়ে লিপসিং করতে লাগলেন। তো আমি দেখলাম যে বঙ্গবন্ধুর রসবোধ এবং কৌতুক বোধ, বঙ্গবন্ধু না যেতে পারতেন এই সম্বর্ধনা সবাই, কিন্তু গিয়ে তিনি ওদের একদম মুখের ওপরে যেভাবে লজ্জা দিলেন সেটা বলেন না। এটা তো গেল বাংলাদেশ আবার আগের ঘটনা। বাংলাদেশ আবার পরের একটা ঘটনা বলি। বাংলাদেশ আবার পর আমরা হঠাৎ দেখলাম যে একটা আন্দোলন হচ্ছে, যে কি, যে যেহেতু তারা মুক্তিযুদ্ধ করেছে, সুতরাং MA প্রিলিমিনারি যারা শিক্ষার্থী, তারা MA প্রিলিমিনারি পরীক্ষা দেবে না, তাদের অটো প্রমোশন দিতে হবে। MA ফাইনাল ইয়ারে তারা উঠে যাবে। এবং এই দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং হচ্ছিল,
সেই মিটিং ঘেরাও করে সারা রাত তাদের বন্দি করে রেখেছে সিনিয়র শিক্ষকদের। মুজাফর আহমদ চৌধুরী সাহেব তখন ভাইস চ্যান্সেলর, এদের বাথরুমে পর্যন্ত যেতে দেয়নি, খাবার দাবার তো দূরের কথা, পানি তো দূরের কথা। মুজাফর আহমদ চৌধুরী সাহেব আমাকে টেলিফোন করে বলেছেন, ইয়েকে আলী আহমদকে বলেছে যে, আলী আহমদ ওর পিএ ছিল, যে রফিককে খবর দাও। তো আলী আহমদ সাহেব যখন আমাকে খবর দিলেন, আমি গণভবনে তোফায়েলকে টেলিফোন করলাম। তোফায়েল কি আছো এখন এখানে? তোফায়েল? আচ্ছা, তো আমি তোফায়েল টেলিফোন করলাম। তো তোফায়েল আমাকে বললো যে, স্যার আপনারা কয়েকজন শিক্ষক ভবনে চলছেন। গণভবন তখন সুগন্ধা, অর্থাৎ পুরনো গণভবন। তো সেখানে আমরা বাংলা বিভাগের আমি আর মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের সিরাজুল ইসলাম চৌধুরী, আসানুল হক, আমরা 4 জন শিক্ষক গণভবনে ছুটে গেলাম। বঙ্গবন্ধু আমাকে দেখে তো আমাদের দেখে জনে জনে জড়িয়ে ধরলেন, কারণ এই উনি পাকিস্তানের বন্দি শিবির থেকে ফেরার পর এই ওর সঙ্গে আমাদের প্রথম দেখা। তো বলে, কি ব্যাপার প্রফেসররা, হঠাৎ আমাকে কেন স্মরণ করা হলো? আমরা বললাম যে, দেখেন এই যে এরা আন্দোলন করছে, পরীক্ষা দেবে না, সেটা আন্দোলন করুক, কিন্তু সবাই সিনিয়র টিচারদের আটকে রেখে দিয়েছে কালকে সারা রাত। আজকে এখন দেখেন দুপুর 2টা বাজে, খাওয়া নেই, দাওয়া নেই, বাথরুমে যেতে দিচ্ছে না, এমন অত্যাচার। তো এই যদি মুক্তিযুদ্ধের ফল হয়, তাহলে সেই মুক্তিযুদ্ধ করে কি আমরা কি লাভ করলাম? শুনে বঙ্গবন্ধু খেপে গেলেন। খেপে গিয়ে ওনার হোম মিনিস্টারকে টেলিফোন করলেন, টাঙ্গাইলের বোধহয় মান্নান সাহেব না কে ছিলেন। তারপরে মান্নান সাহেব বলে, কি করবো? উনি হ্যাঁ, মান্নান সাহেব ছিলেন। তো উনি ছোট মোটে হ্যাঁ হ্যাঁ টেলিফোনটা রেখে দিলেন। তো বলে, কি করা যায়? তো আমরা বললাম যে, আপনি চলেন। বলে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে আপনি তো প্রধানমন্ত্রী হিসেবে যাবেন না, আপনি যাবেন বঙ্গবন্ধু হিসাবে। তিনি রাজি হয়ে গেলেন এবং তিনি এসে তখন একটা যে গাড়িটা উনি ব্যবহার করতেন, সেই গাড়িতে তিনি আমাদের 4 জন শিক্ষককে নিয়ে যাতাযাতি করে বসলেন। তো ওনার গাড়ি যখন ছাড়লো, একটা পুলিশের গাড়ি পেছনে পেছনে যাচ্ছিল, উনি বলেন না। তো তিনি বলেন যে, না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ নিয়ে যাব না। তিনি পুলিশের গাড়ি নিলেন না, আমাদের নিয়ে এসে তিনি রেজিস্ট্রার্স অফিসের ওই ভাইস চ্যান্সেলর অফিসে ঢোকার যে গেটটা, যেটা ওরা তালা মেরে রেখেছিল, সেখানে এসে গাড়ি থেকে নেমে একটা গর্জন দিলেন। আর যে ছাত্ররা আন্দোলন করছিল করে রেখেছিল, ওরা ওই কুকুর যেভাবে পালায় ওইভাবে বঙ্গবন্ধুকে দেখে পালালো সব। বঙ্গবন্ধু গিয়ে এক লাথিতে কলাপসের গেটটা ভেঙে ফেললেন, ফেলে ভেতরে গেলেন, গিয়ে আরেক লাথি দিয়ে যে একাডেমিক কাউন্সিলের মিটিং যেখানে হচ্ছে সেই দরজাটা ভেঙে ফেললেন। তারপরে ভিতরে গিয়ে বললেন যে, আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি জানতাম না যে আপনাদের ওপরে ছেলেরা এরকম অত্যাচার করছে, আপনারা মাফ করে দেবেন। এই বলে সে প্রফেসর আবু মাহমুদ হাবিবুল্লাহ ছিলেন, প্রফেসর রাজ্জাক ছিলেন, প্রফেসর মোকাররম হোসেন খন্দকার ছিলেন, প্রফেসর আবু মাহমুদ হাবিবুল্লাহ ছিলেন, সিনিয়র সব টিচাররা। তাদের সঙ্গে জনে জনে হাত মিলিয়ে বুক মিলিয়ে তিনি এসে গাড়িতে উঠলেন এবং আমার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, সব ঠিক আছে তো? আমরা, সব ঠিক আছে। তো তিনি এইভাবে এই শিক্ষকদের ওই ছাত্র গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। তখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ভাবতে পারেন যে একা আমাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই গুন্ডাগুলিকে তিনি তাড়ালেন এবং শিক্ষকদের তিনি উদ্ধার করলেন। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। 3 নম্বর হচ্ছে, আমরা ইয়েতে কলকাতা গিয়েছিলাম, ভারত বাংলাদেশ মৈত্রী মেলা হলো একটা, সেখানে একটা নাটকের দল নিয়ে ডাকসু থেকে আমার পরিচালনা হয়েছিল মুন্সি চৌধুরীর কেউ কিছু বলতে পারে না, বার্নার্ড শোয়ের ইউ নেভার ক্যান টেল এর অ্যাডাপ্টেশন। সেখানে শেখ কামাল অভিনয় করেছিল নায়কের ভূমিকায়। যাই হোক, তো কলকাতায় আমরা নাটক করতে গেলাম, সেখানে আমরা নজরুলকে দেখতে গেলাম। গিয়ে নজরুলের অবস্থা দেখে আমাদের খুবই খারাপ লাগলো, যে নজরুল কি দুরবস্থার মধ্যে কলকাতায় সব্যসাচীর একটা ছোট্ট
কি দুরবস্থায় আছেন। আমরা এসে বঙ্গবন্ধুর কাছে গেলাম, বাংলা বিভাগ থেকে প্রফেসর নীলিম ইব্রাহিম, আমি, প্রফেসর মাহমুদ মনিরুজ্জামান, প্রফেসর আকরাম হোসেন, কয়েকজন শিক্ষক আর কয়েকজন ছাত্র ছিলেন। আমরা গেলাম, গিয়ে আমরা বললাম যে বঙ্গবন্ধু নজরুল তো আমাকে আমরা দেখে এলাম, কলকাতায় তুমি তো খুব খারাপ অবস্থা। বলে হ্যাঁ, আমি কলকাতায় যখন জনসভা করতে গিয়েছিলাম, আমি গভর্নর হাউসে উঠেছিলাম লাট ভবনে, সেখানে আমি দুই সন্তান ছেলেকে ডেকে পাঠিয়েছিলাম, তাদের কাছে শুনেছি, সব্যসাচীর কাছে আর অনিরুদ্ধর কাছে। আর বিচারপতি আবু সাইদ চৌধুরী প্রেসিডেন্ট তখন, তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন দেশিকোত্তম উপাধি নিয়ে, তিনিও নজরুলকে দেখে এসছেন এবং তিনিও এসে আমাকে বলেছেন যে নজরুল অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বললাম যে নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন, আমরা নজরুলের প্রথম জন্মবার্ষিকী 25শে মে আমরা নজরুলকে নিয়ে উদযাপন করতে চাই। তিনি বললেন যে কাকে ফোন করব, সিদ্ধার্থ শঙ্কর রায়কে টেলিফোন করবো? আমরা না না, আপনি সরাসরি মিসেস গান্ধী টেলিফোন করেন। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধীকে ফোন করলেন এবং বললেন যে নজরুলকে নিয়ে আমরা বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম জন্মদিন, নজরুলের জন্মদিনটা আমরা করতে চাই। আর মুক্তিযুদ্ধ চলার সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতা থেকে স্টার্ট হয়েছিল 71 সালের 25শে মে নজরুলের জন্মদিনে। তো মিসেস গান্ধী রাজি হয়ে গেলেন। প্রবলেম হয়ে গেল, কলকাতা নকশালরা বাধা দিল, কিন্তু যাক যেভাবেই হোক সপরিবারে বঙ্গবন্ধু মুস্তফা সারওয়ারকে দায়িত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের, মুস্তফা সারওয়ার যেভাবেই হোক ওদের নিয়ে স্পেশাল একটা ফ্লাইটে ঢাকায় নিয়ে এলেন এবং ঢাকায় তো বিশাল সম্বর্ধনা কবির। তারপর ধানমন্ডি 28 নম্বর রোডে কবিকে একটা বাড়িতে তিনি ওখানে সপরিবারে স্থান করে দিলেন এবং সেখানে তাকে যে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছিল তার প্রমাণ হলো যে ওই বাড়ির সামনে ফ্ল্যাগ মাস্ট প্রত্যেক দিন সকালবেলা সশস্ত্র প্রহরীরা বিউগল বাজিয়ে, জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করতেন এবং সন্ধ্যার সময় বিউগলের রিট্রিটের সুর বাজিয়ে সেই পতাকা অবনমিত করা হতো। এইভাবে রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধু নজরুলকে ওখানে রেখেছেন সপরিবারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ডিলিট উপাধি দিয়েছে 26-27 সালের দিকে, শরৎচন্দ্রকে দিয়েছে 1937 সালের দিকে, নজরুলকে বঙ্গবন্ধুর আমলে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেয়া হলো। আর বঙ্গবন্ধু 1975 সালে তার শাহাদাতের আগে তিনি প্রায় 28 নম্বরে যেতেন এবং দেখতেন যে কবি কেমন আছে। গিয়ে দেখলেন যে কবি অসুস্থ এবং কবির অবস্থা ভালো না। তিনি পিজি হাসপাতালে এনে, পিজি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন আশিকুর রহমান খান, তাকে দায়িত্ব দিলেন যে আমি কবিকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি কবির সমস্ত ব্যবস্থা যা যা দরকার করবে, যা প্রয়োজন আমাকে বলবে। আর প্রফেসর নুরুল ইসলামকে প্রধান করে একটা মেডিকেল বোর্ড গঠন করে দিয়ে এলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বঙ্গবন্ধু চলে যাওয়ার পর নজরুল বেশি দিন আর বাংলাদেশে থাকেননি। বঙ্গবন্ধু চলে গেলেন 15 আগস্ট আর নজরুল চলে গেলেন পরের বছর, 1 বছরের মধ্যে চলে গেলেন। যাই হোক, নজরুলকে আমরা অত, জাস্টিস সায়েম তখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন কোথায় কবর হবে তখন আমরা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে কবর দেবার কথা বললাম। শেষ পর্যন্ত সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার কবরটা সেখানে দেয়া হলো। আজকে যে নজরুলের কবর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণ, এটা বঙ্গবন্ধু নজরুল ঢাকায় এনেছিলেন বলেই, বাংলাদেশ নিয়ে এসেছিলেন বলেই এটা সম্ভবপর হয়েছিল। আর এছাড়া বঙ্গবন্ধুকে দিয়ে আমরা আরেকটা কাজ করিয়েছিলাম বাংলা বিভাগ থেকে, যে বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছিল তাদের নামে কোনো স্মৃতি চিহ্ন বা স্মৃতি ফলক কোথাও কিচ্ছু ছিল না। এখন আপনারা মিরপুরে যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান দেখেন, এটা বাংলা বিভাগ থেকে অনুরোধ করে আমরা বঙ্গবন্ধুকে দিয়ে
এটা 1974 সালের আপনার ওই শহীদ বুদ্ধিজীবী দিবস যে 14ই ডিসেম্বর, সেই ডিসেম্বর মাসের 14 তারিখে আমরা এটা উদ্বোধন করে, অর্থাৎ এই যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা ইয়েতে মিরপুরে, সেটা বঙ্গবন্ধু উদ্বোধন করেন। আর পরে যখন বেড়িবাঁধ হয়ে যায়, তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন রায়ের বাজারে যেখানে বুদ্ধিজীবীদের মারা হয়েছিল নিয়ে গিয়ে, সেখানে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে নির্মাণ করেন। অর্থাৎ একটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বঙ্গবন্ধু আর একটি শেখ হাসিনা নির্মাণ করে গিয়েছিলেন। এই কয়েকটি ঘটনার কথা বললাম। এই কয়েকটি ঘটনার কথা বলে এই মহান জাতির নেতা, আমাদের জাতি রাষ্ট্রের, তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার আত্মার মাগফিরাত করে, এবং যারা এই মুক্তিযুদ্ধে শহীদ হন, 15ই আগস্ট শহীদ হয়েছেন, 3রা নভেম্বর শহীদ হয়েছেন, সবার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে যারা আজকে এখানে ডেকেছেন কিছু বলার জন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আপনার বাসায় বঙ্গবন্ধু মিটিং করছিল না? না, তোফায়েল ভাই জিজ্ঞাসা করলেন আপনার বাসায় একটা মিটিং করেছিল বঙ্গবন্ধু, সেইটা সম্পর্কে একটু যদি বলেন। ওইটা বঙ্গবন্ধু ওখানে ছিলেন না, ওখানে ছিল তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, কাজী জাফর, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রণ, সিরাজুল আলম খান প্রমুখ। আচ্ছা, এবং মিটিংটা তারা করেছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা কিভাবে, কোন বেতারের মাধ্যমে কিভাবে দেয়া যায়, এটা ছিল মিটিং এর মূল বিষয়বস্তু। এবং ধন্যবাদ। সেখানে তারা এই আলোচনাটা সেখানে তারা করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে টক ফেল করেছে এবং ইমিডিয়েটলি পাকিস্তান আর্মি করবে, আমরা চলে যাচ্ছি স্যার, আপনিও চলে যান। ধন্যবাদ। তোফায়েল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা। বঙ্গবন্ধু আগরতলা গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মাধ্যমে নেহেরুকে চিঠি দিয়েছিলেন স্বাধীনতার ব্যাপারে, এই ব্যাপারে একটু যদি আমাদের আলোকপাত করেন। এটা গফফর ভাইকে জিজ্ঞেস করেন, গফফর ভাই আরো ভালো জানে। আচ্ছা, গফর ভাই আপনি তাহলে বলেন। ইত্তেফাক হচ্ছে, না, আমি এটা সম্বন্ধে ভালো জানি না। তখন আমি যেটুকু জানি, ধানমন্ডির 2 নম্বর রোডে লেফটেন্যান্ট হাবিবুর রহমান নামে এক ব্যক্তি একটা গুপ্ত বৈঠক করেছিল যে আইয়ুব খান যখন চট্টগ্রামে আসবেন কক্সবাজারের ওই যে বাঁধ করার জন্য, তখন তারা একটা সামরিক করবেন, সামরিক অভ্যুত্থান ঘটাবেন, বাংলাদেশকে স্বাধীন করে ফেলবেন। এই দলে পরে শুনেছি তার নাম হাবিবুর রহমান না, তার নাম ভুলে গেছি, উনি ওনাকেই প্রথম হত্যা করা হয় 26শে মার্চ রাতে। ওর সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রামের মানিক বাবু। এটা থেকে সরকারি এরা ভেবে নিয়েছিল যে বঙ্গবন্ধু এটার সাথে জড়িত। বঙ্গবন্ধু একদিন আমাকে ডেকে নিয়ে বললেন, ওদের বলে দাও যে আমি ওই মিলিটারি অভ্যুত্থানে বিশ্বাস করি না, আমি রাজনৈতিক অভ্যুত্থান ঘটিয়েই আইয়ুব খান পতন ঘটাবো। ওরা একটু ক্ষুব্ধ হয়েছিল এবং একটা বই বের করেছিল, 6 দফা নয় 1 দফা। ওইটার নাম ছিল 6 দফা নয় 1 দফা। যাই হোক, এই সময় এটা আমার শোনার কথা, কিছুটা বঙ্গবন্ধুর কাছ থেকে আংশিকভাবে, কিছুটা মানিক বাবুর কাছ থেকে। এই সময় বঙ্গবন্ধু সাইদ হাসান নামে সহায়তায়, উনি বোধহয় বাইজু ভাবির স্বামী বা আত্মীয় ছিলেন, সহায়তায় তিনি আগরতলা যান। এর আগেও মানিক ভাই বেঁচে থাকতে একদিন তিনি দ্রুত চলে আসছিলেন ইয়েতে, ইত্তেফাক অফিসে। দরজা বন্ধ করে মানিক ভাইকে বললেন, আমাকে একটা পাসপোর্ট
জোগাড় করে দেন। আমি বাংলাদেশের বাইরে চলে গিয়ে স্বাধীনতা ডিক্লেয়ার করতে চাই এবং জাতিসংঘে যে কথা বলতে চাই। তখনই আমার সন্দেহ ছিল উনি গুরুতর কিছু করার জন্য প্রস্তুত হচ্ছেন। এরপরই শুনি যে উনি সাইদ হাসান, তাকে পরে হত্যা করা হয়, পাকিস্তান হত্যা করে, এবং আরেকজন ইন্সপেক্টর, তার নামটা মনে হয়, পুলিশ ইন্সপেক্টর, তাদের সহায়তায় আগরতলা যান। আগরতলার মুখ্যমন্ত্রী তখন ছিলেন, তারা খুব একজন দরবেশের মতো চেহারা, বিরাট দাঁড়িয়ে, তার সঙ্গে বসে আলাপ করেন। এটা দিল্লিকে জানানো হয়। দিল্লি বলেছেন, তোমরা যদি কোনো আন্দোলন করো, সংগ্রাম করো, তাহলে সাহায্য দিতে পারি, কিন্তু আমরা সরাসরি পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে সহায়তা দিতে পারি না। বঙ্গবন্ধু নিরাশ হয়ে আগরতলা থেকে ফিরে আসে। তারপর একদিন বললেন যে ওরা আমাকে নিরাশ করলো, আমি বাংলাদেশকে স্বাধীন করার ব্যাপারে পিছিয়ে যাব না। তখন অনেকেই তাকে সাবধান করেছেন। প্রাচীন প্রবীণ নেতারা তার কাছে দূরে সরে গেছেন। আতাউর রহমান খান, আবুল মসুদ, এরা সবাই দূরে চলে গেছেন। তখন তার শক্তির ভিত্তি হয়ে দাঁড়ালো তোফায়েল আহমদ, সিরাজুল আলম খান, এই যে তখনকার ইয়াং টার্কস, এদের সাহায্যে বঙ্গবন্ধুকে জাতীয় পতাকা তৈরিতে, ৭ই মার্চের ভাষণ তৈরিতে, সব ব্যাপারে আমি যতদূর জানি এরাই সাহায্য করেছেন। তবে সিরাজুল আলম খানের দাবিটা সত্য নয়। সিরাজুল আলম খানের দাবিটা সত্য নয়। হয়তোবা প্রথমে বঙ্গবন্ধু চার আলফা ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা ছিল গুলিস্তানের কাছে, ওইখানে বসে প্রথম 4 দফা তৈরি করেন। পরে রুহুল কুদ্দুস এবং আবুল হাসান এসে আর 2টা বলেন যে বঙ্গবন্ধু আপনি এটা এই 2 দফা যুক্ত করেন। তারা যুক্ত করেছিল। রুহুল কুদ্দুস 6 দফার রচয়িতা, এটাও ঠিক না। এই জন্য বঙ্গবন্ধু, কারণ বঙ্গবন্ধু যে 6 দফা দিয়েছিলেন 1959 থেকে তিনি চিন্তা করছেন এবং 2 অর্থনীতির আন্দোলন শুরু করেছিলেন। 2 অর্থনীতি কেন পাকিস্তানে, সেটা নতুন দিন নামে তারই সম্পাদিত একটা কাগজে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে। আগরতলায় উনি গিয়েছিলেন, এটা সত্য, কিন্তু ভারত সরকার রাজি হননি তাকে অস্ত্র দিয়ে বা অন্যভাবে সাহায্য করতে। তখন তিনি ফিরে আসেন, মনম খানের কাছে যায়। আমি বলবো নবী, আমি একটু বলবো। হ্যাঁ, বলেন, আমার চাইতে এই ব্যাপারে তোফায়েল ভালো জানবেন, কারণ তখনকার যে বিএলএ, বাংলাদেশ লিবারেশন সমিতি করা, পরে আন্ডারগ্রাউন্ড আন্দোলন করা, এগুলো তারা করেছেন। আন্ডারগ্রাউন্ডের আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। উনি আমার ভালো বলবেন, অথেন্টিক কথা উনি বলতে পারবেন। আচ্ছা, উনি তার কথা শোনার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ। আমি বলি একটু, না? হ্যাঁ, প্লিজ। শুদ্ধ গফর ভাই বিস্তারিত বলেছে, আমি শুধু যোগ করতে চাই। আসলে 1962 সনে শশাঙ্ক ব্যানার্জি ভারতের এখানকার কনসাল জেনারেল বা মানে ভারতের প্রতিনিধি হিসেবে দূতাবাসে কাজ করে। শশাঙ্ক ব্যানার্জি তো বঙ্গবন্ধু ইত্তেফাকে যায়, মানিক ভাইয়ের সাথে কথা বলে, তখন ওখানকার ইত্তেফাকের মানিক ভাই বা বঙ্গবন্ধু জানতেন যে এই হাটখোলা শশাঙ্ক ব্যানার্জি তখন থাকে তার বাসা। রাত্র 12টার দিকে তিনি বাসায় ফেরার পরে একজন লোক মানিক ভাই পাঠিয়েছিল তার বাসায়। তারপরে বললো যে ইত্তেফাকে আপনাকে চা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। তখন 12:15 বাজে। এটা শশাঙ্ক ব্যানার্জি নিজেরও এই সম্বন্ধে বক্তব্য আছে। তখন ওখানে নিয়ে আসার পর বঙ্গবন্ধু তার সাথে কথা বললো এবং অনেক কিছু স্বাধীনতা সম্বন্ধে আলোচনা করার পরে বলল যে
ওই যে নেহরু, ভারতের প্রধানমন্ত্রী নেহরুকে একটা চিঠি পৌঁছে দিতে পারবে কিনা। তখন সে বলছে যে এটা কিভাবে পৌঁছাবো। যাই হোক, এইভাবে কথাবার্তার পরে কিন্তু বঙ্গবন্ধু তো রক্তের মধ্যে স্বাধীনতা, যেটা গপ্পর ভাই যেটা বললেন, তখন বঙ্গবন্ধু নিজেই ৬২ সনে আগরতলা গেলেন এবং বঙ্গবন্ধুকে এই যে মোয়াজ্জেম আলী, সিলেটের তখনকার মুসলিম লীগ করতেন মোয়াজ্জেম আলী, তার ভাগ্নে যে আমাদের রেজা আলী বঙ্গবন্ধুকে ট্রেনে করে নিয়ে যায়, মোয়াজ্জেম আলীর গাড়িতে করে তারপরে আপনার কুমিল্লার বুড়িচং দিয়ে বঙ্গবন্ধু প্রবেশ করে, আমির হোসেন বঙ্গবন্ধুকে সাহায্য করে। তারপর ওখানে যে কিন্তু বঙ্গবন্ধু থতমত খেয়ে যায়, কারণ লিঙ্কটা নষ্ট হয়ে যায়। তখন বঙ্গবন্ধু ওখানকার চিফ মিনিস্টারের সাথে কথা বলেন এবং বলছে যে আমার এই চিঠিটা নেহরুর কাছে পৌঁছাবার জন্য তিনি রাখেন, পৌঁছান। তখন নেহরু উত্তর দিল যে এখন এটা আমার পক্ষে করা সম্ভব না, বা এখন এটা প্রিম্যাচিওর, কারণ তখন আবার চীনের সাথে ভারতের যুদ্ধ চলছে, এটা আমি আরেকটা ফ্রন্ট আমি করতে পারি না। যাই হোক, বঙ্গবন্ধু 24 ঘন্টা ওখানে ছিলেন। তারপরে বঙ্গবন্ধু ফিরে এসে ধানমন্ডি 32 নম্বর যখন পৌঁছেন, তখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে মানিক ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। তো মানিক ভাই যখন জেল গেটে, বঙ্গবন্ধু জেল গেটে, তো বঙ্গবন্ধুর কথা শুনে একজন বলতেছিল যে শেখ মুজিবকে তো নিয়ে আসা হয়েছে। তখন মানিক ভাই বললেন যে না, তারা আনতে পারবে না। সে কারণ মানিক ভাইয়ের ধারণা হলো যে বঙ্গবন্ধু আগরতলার থেকে স্বাধীনতা ঘোষণা করবে। তো যাই হোক, এইটা ওই যে আগরতলা মামলাটা যেটা গফর ভাই বললেন, যে কতগুলি নামও বললেন, আগরতলা মামলাটা কিন্তু সত্য মামলা। এই জন্য যখন আমরা এটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলি, তখন যারা এই আসামি ছিলেন ৩৫ জন, তার মধ্যে ৩৪ জন নিয়ে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন, কারণ সার্জেন্ট জহুরুল্লাহকে হত্যা করা হয়। সার্জেন্ট জহুরুল্লাহকে গুলি করে কিন্তু তিনি বেঁচে যান পরে ৭৩-এ আমাদের ৭০ এবং ৭৩ আমাদের এমপি হন বরিশাল থেকে। সুতরাং বঙ্গবন্ধু যে এই যারা এখন আছে, কর্নেল শওকত আলী, শামসুল আলম, আরো যারা কয়েকজন বেঁচে আছে, অল্প কয়েকজন, আগরতলা ষড়যন্ত্র কথাটা বললে তাদের আপত্তি আছে। কারণ এইটা তারা বলে, যেমন শওকত আলী সাহেব, সাবেক ডেপুটি, তিনি তার বইতেও লিখেছেন যে এই ঘটনার সত্য, আমরা এই প্রচেষ্টা করেছি। তারপরে যে বঙ্গবন্ধু ওই যে অনেকে অনেক কথা বলে যে নিউক্লিয়াস করছে, এটা বঙ্গবন্ধু, আসলে বঙ্গবন্ধু ছাড়া আমাদের প্রতিষ্ঠানের কোনো কিছু, বঙ্গবন্ধু যেটা বলতে পারতো না সেটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে আগে বলাতো। যেমন আমরা ৬২-তে স্লোগান দিচ্ছি, জাগো জাগো বাঙালি জাগো, বঙ্গবন্ধু শিখিয়ে দেওয়ার স্লোগান। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আবার ৬৬-তে সদাবাদ দেওয়ার পরে পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা। আবার ৬৯-এ বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তারপরে তো আমরা ৭০-এ নির্বাচনের পরে বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো ইত্যাদি স্লোগানে আমরা আমার নেতা তোমার নেতা শেখ মুজিব। সুতরাং বঙ্গবন্ধুর সেই পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধুর অন্তরে বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলেছেন একদিন বাংলা ভাগ্য নেতা হতে হবে, তা যদি না হয় তাহলে তো অস্তমিত হয়েছি। এইভাবে বঙ্গবন্ধু ধীরে ধীরে তিনি জাতিকে, যে গফর ভাই বলেছেন যে বঙ্গবন্ধু সরওয়ার্দীর মৃত্যুবার্ষিকী ৬৯-এর স্লোগান দিয়েছিলেন বাংলা একাডেমির সামনে, আমরা সাথে ছিলাম, যে আমার সাথে কণ্ঠ মিলাও, যে আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এইভাবে বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল। যেমন আওয়ামী লীগের কনফারেন্সে, যেটা বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তাজউদ্দিনের সেক্রেটারি, তখনও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়েছে, যেটা আমাদের জাতীয় সঙ্গীত। পল্টনে যখন মিটিং করে ১৯৬৬-এর ২০শে মার্চ, তখনও এই জাতীয় সঙ্গীত পরিবেশন করে বঙ্গবন্ধু বক্তৃতা দিয়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর রক্তের মধ্যে ছিল স্বাধীনতা, এবং সেইভাবে তিনি প্রথমে নিজেকে, তারপরে দেশকে, তারপরে আওয়ামী লীগকে তিনি তৈরি করেছেন। তারপরে যখন একেবারে এই যেমন ৭০-এর নির্বাচন, তো অনেকেই বাধা দিচ্ছে যে এই এলওপের অধীনে, কারণ এলওপের মধ্যে ২৫ এবং ২৭ ধারায় ছিল যে সংবিধান প্রণীত হলেও প্রেসিডেন্ট পাকিস্তানের সে অথেন্টিকেট করবে। সুতরাং যদি ৬ দফা ভিত্তিক সংবিধান হয়, তখন এই একা নাও করতে পারে। তখন বঙ্গবন্ধু বলছে যে এলওপ হইলো আমার ইলেকশন করবে, এটা আমার রেফারেন্ডাম, এবং ইলেকশনের পরে আমি মানে কি বলে, এলওপ টুকরা টুকরা করে ছেড়ে বলবে। ইংরেজিতে বলছে বিদেশি সাংবাদিকরা, আই টিয়ার দিস এলওপ ইনটু পিসেস ইমিডিয়েটলি আফটার দি ইলেকশন। এইভাবে বঙ্গবন্ধু ধীরে ধীরে, দেখেন বঙ্গবন্ধু একমাত্র লোক
এই বাংলাদেশে এবং আমার মনে হয় পৃথিবীতে যার কোনোদিন কোনো বক্তব্যের কন্ট্রাডিকশন হয়। আজ একটা বললেন, কাল আর একটা। যাই হোক, আমি আর বেশি লম্বা করতে চাই না। আগরতলার ষড়যন্ত্র মামলা, আমরা বলি এটা ষড়যন্ত্র না, আগরতলা মামলা, এবং সেই 69-এ গণ অভ্যুত্থান সৃষ্টি করে আমরা এই মামলা থেকে একেবারে আইয়ুব খানের একটা বই আছে, বইটার নামই আইয়ুব খান। এই বইটা লিখেছে আলতাফ গহর। সেই বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে বঙ্গবন্ধুকে আইয়ুব খান ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল। হাবিবুর রহমান আর কি বলে হামিদুল্লাহ চৌধুরীর মেমোয়ার্স অফ বাংলাদেশ, সেই বইতে তিনি লিখেছেন যে গোলটেবিল বৈঠকে যাওয়ার পর আইয়ুব খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হতে বলেছেন। এই যে একজন নেতা যখন বলতেন আমি প্রধানমন্ত্রী হতে চাই না, এই বঙ্গবন্ধুর কথাটাই মানুষ বিশ্বাস করে। যাই হোক, সুন্দর আলোচনা হয়েছে। সদ্য রফিকুল ইসলাম স্যার অত্যন্ত ভালো বলেছেন, গফফার হয়তো অবশ্যই সবসময় ভালো বলেন, আমরা সম্মুগ্ধ হয়েছি। আমি তার মধ্যে আচ্ছা, আমি একটু যোগ করতে চাই। প্লিজ স্যার যোগ করেন, বলেন। 1956 সালে সোহরাওয়ার্দী সাহেব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন ওখানে প্রথম পাকিস্তানের যে সংবিধান সেটা গৃহীত হয়েছিল। যাই হোক, তারপর 57 সালে পাকিস্তান গণপরিষদের অধিবেশন হলো ঢাকায়। জগন্নাথ হল মিলনায়তনে তখন পূর্ব বাংলা অ্যাসেম্বলি বসতো সেখানে। তো ওই সময় ভাই আমাদের ডেকে বললেন যে পাকিস্তান গণপরিষদের সব সদস্যরা এসে তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে কার্জন হলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করো, কারণ ওরা কখনো ওই বাইজি টাইজি ছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনে দেখে নাই। তো এবং সেখানে পুরো পাকিস্তান ক্যাবিনেট এবং পাকিস্তান গণপরিষদ। তো আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আরো বাইরের কিছু শিল্পীদের নিয়ে কাজ না হলে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সে অনুষ্ঠান দেখে সোহরাওয়ার্দী সাহেব এত খুশি হলেন যে তিনি অনুষ্ঠান শেষে মঞ্চে উঠে আমাদের সবার সঙ্গে হাত মেলালেন এবং বললেন যে তোমরা কি চাও। তো আমরা বললাম যে আমরা আমাদের এই শো পশ্চিম পাকিস্তানে দেখাতে চাই। তখন সোহরাওয়ার্দী সাহেব বলে যে মুজিব তুমি ব্যবস্থা করো। তো মুজিব ভাই বললেন যে পরদিন সকালে আমার বাসায় আসো। মুজিব ভাই তখন মন্ত্রী, প্রথম যুক্তফ্রন্ট, প্রথম তখন আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী, বোধহয় শিল্প মন্ত্রী, তিনি শিল্প বাণিজ্য মন্ত্রী। পরদিন সকালবেলা হ্যাঁ, তা আমরা গেলাম তখন ওই ইয়েতে সেক্রেটারিয়েট রোডের প্রথম বিল্ডিংটা, এদিকে কার্জন হলের দিকে যেটা হাতের বাদিকে প্রথম যে বিল্ডিংটা ছিল সেটা বোধহয় এখন আছে বা ভেঙে ফেলেছে, ওইখানে থাকতেন। তো সকালবেলা ওর বাড়িতে গিয়েছি আমরা, মিসেস কুলসুম হুদা ছিলেন, আবু জাফর ওবায়দুল্লাহ, আমি আমরা আর কয়েকজন গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির টিচারও গিয়েছে, কিছু ছাত্র, আমরা গিয়েছি। গিয়ে দেখি যে উনি একটা কাঁসার থালায় চিড়া, দই, কলা এই দিয়ে নাস্তা করছেন। আমরা যেতেই উনি বলে আসো আসো আসো, তোমরাও নাও। তিনি আমরাও এক নলা করে মুখে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর তিনি বললেন যে তোমরা পাকিস্তানে যাওয়া চাও? হ্যাঁ। বলে তোমাদের লিডারটা আমি ঠিক করে দিব। তা আমরা বললাম কে? বলে তাজউদ্দিন। তো শুনে আমাদের মন খারাপ হয়ে গেল, কারণ আমরা ভেবেছিলাম যে মিসেস কুলসুম হুদা ভেরি স্মার্ট লেডি টিচার, তাকে করব। যাই হোক, আমরা যখন মুজিব ভাইয়ের ঘর গেলাম, তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা। তাজউদ্দিন সাহেব বলেন কি ভাই, আমার নাম শুনে তোমরা মন খারাপ করছো? আর কিসের নেতা? তোমাদের দেখাশোনা করার জন্য তো একটা লোকের দরকার, তোমরা ধরে নাও যে আমি তোমাদের কেয়ারটেকার। যাই হোক, আমরা পশ্চিম পাকিস্তানে গেলাম এবং শো করার আগেই ওখানে আমরা রিহার্সাল করছি, আমাদের তাজ হোটেলে রাখা হয়েছিল। শেখ সাহেব গিয়ে হাজির, তখন তো উনি বঙ্গবন্ধু হন নাই। এটা আমি বলছি 1957 সালের কথা, খেয়াল করুন। উনি বললেন যে শোনো ভাইরা, ভাই বোনরা শোনো, সব শিল্পী দেখবে। ওখানে ঢাকা ইউনিভার্সিটির শিল্পীরা ছাড়াও আমাদের ছিল নাটকের দল, এছাড়া গহর জামিলের নাচের দল ছিল, সমর ছিল, আব্দুল আলিম ছিল, এরকম অনেক শিল্পী ছিল সেখানে। সবাইকে ডেকে বললেন যে তোমাদের পাকিস্তানে পাঠানো হয়েছে পশ্চিম পাকিস্তানে দেখার জন্য যে কিভাবে পাকিস্তানের পাটের টায়, পূর্ব পাকিস্তানের নিউজ প্রিন্টের টায় কিভাবে পশ্চিম পাকিস্তান ডেভেলপ করছে, এবং তারা করাচির পরে আবার ইসলামাবাদে আরেকটা নতুন রাজধানী তারা বানাচ্ছে,
এটা খেয়াল রাখবা, কিন্তু তোমাদের শুধু নাচের জন্য পাঠানো হয়নি। এবং তারপর পর সত্যি সত্যি কিন্তু আমাদের চোখ খুলে গেল। আমরা ওদিকে পেশাওয়ার লান্ডিকোটাল পর্যন্ত গিয়েছি, আমরা লাহোরে শো করেছি, পেশাওয়ার শো করেছি, পিন্ডিতে শো করেছি, মারি গিয়েছি। যত আমরা গিয়েছি তাদের ডেভেলপমেন্ট দেখে আমরা অবাক হয়ে গেছি যে কোথায় পশ্চিম পাকিস্তান আর কোথায় পূর্ব পাকিস্তান। 57 সালের কথা, তখন কিন্তু শেখ সাহেব মন্ত্রী পূর্ব বাংলার, এবং ওখানে সারওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী। সেইখানে তিনি করাচিতে তাজ হোটেলে বসে আমাদের ব্রিফ করছেন যে চোখ কান খোলা রাখো, দেখো আমাদের টাকায় কিভাবে তারা পশ্চিম পাকিস্তানকে কিভাবে করছে, আর আমরা ক্রমশ কোথায় আমরা উন্নতি তো দূরের কথা, আমরা উল্টো দিকে আমাদের অবনতি ঘটছে। কাজে এটা খেয়াল করে দেখেন যে তখন সারওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী পাকিস্তানের, এখানে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী, কিন্তু শেখ সাহেব একজন ইম্পর্টেন্ট মন্ত্রী হয়ে তিনি আমাদের বোঝাচ্ছেন যে কিভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করছে। 1957 ঘটনা এটা। তার থেকে বোঝা যায় যে শেখ সাহেবের চিন্তা চেতনা, তিনি মন্ত্রী থাকুন বা মন্ত্রী নাই থাকুন, তার চিন্তা চেতনার বিন্দুটা কোথায় ছিল, এই ঘটনা থেকে সেটা বোঝা যায়। ধন্যবাদ। আমাদের 69-এর গণ আন্দোলনের পরে সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু লন্ডনে গেছিল। লন্ডনে গেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। সেখানে উনি ভারতের প্রতিনিধি যে মিস্টার নাথ, তার নাম ছিল, তাকে সংক্ষেপে নাথ বলে আমরা ডাকতাম। বঙ্গবন্ধুর সাথে প্ল্যান হয় যে আমরা, না, ফণীন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আপনার মনে আছে আপনি কলকাতায় ছিলেন, যাকে আমরা নাথবাবু বলে ডাকতাম, যিনি আমাদের সাথে কোঅর্ডিনেট করতেন। তার সাথে বঙ্গবন্ধু, এই ফণীন্দ্রনাথ ব্যানার্জি ছিল ভারতের প্রতিনিধি। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও তিনি আমাদেরকে সাহায্য করেছেন। কলকাতা দ্বীপিধরের সাথে সে কোঅর্ডিনেটর ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখান থেকে আসেই বঙ্গবন্ধু আমাদেরকে ঠিকানা মুখস্থ করেছিলেন যে সানি ভিলা, রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, এইটা হচ্ছে তোমাদের ঠিকানা। যেখানে আমরা গিয়ে উঠেছিলাম, মনি ভাই, আমরা, সিরাজ ভাই, আমরা সব এখানেই। তাজউদ্দিন ভাই আর ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের সাথে দেখা করে, ওই যে 9 এপ্রিল দেখা করে 10 এপ্রিল আমরা গেলাম শিলিগুড়ি, ওখানে বঙ্গবন্ধু তাজউদ্দিন ভাইয়ের বক্তৃতা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বঙ্গবন্ধুর মনের মধ্যেই ছিল সবসময় স্বাধীনতা। এই কথাটুকু বলার জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা। আপনারা এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। বইমেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অলরেডি সময় পেরিয়ে আরো আধা ঘন্টা পেরিয়ে গেছি। আরো কথা শুনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য সেটা পারলাম না। আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ, এবং ভবিষ্যতে হয়তো কোনো ফোরামে আবার কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।